আজকে আমরা বাংলাদেশের রাজনীতির এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যিনি একই সাথে ব্যাপকভাবে নন্দিত এবং নিন্দিত। তিনি খালেদা জিয়া। তার জীবন আর ক্যারিয়ার জুড়ে যেমন আছে সাফল্য আর প্রশংসা, তেমনি আছে তীব্র বিতর্ক আর সমালোচনা। চলুন তার জীবনের এই দুটো দিকই একটু কাছ থেকে দেখি। দেখুন, তার পরিচয়ের বৈপরীত্যটা শুরুতেই চোখে পড়ে। একদিকে গণতন্ত্রে অবদানের জন্য তাকে মাদার অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের মায়ের মতো একটা বড় উপাধি দেয়া হচ্ছে, আর অন্যদিকে দুর্নীতির মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড ভোগ করতে হয়েছে। যদিও তিনি সবসময় বলে এসেছেন এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে। এই দুই পরিচয়ই যেন তার পুরো রাজনৈতিক জীবনের একটা সারসংক্ষেপ। তাহলে প্রশ্নটা থেকেই যায়, আসলে কে ছিলেন এই খালেদা জিয়া? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমাদের ফিরে তাকাতে হবে তার জীবনের সেই অধ্যায়গুলোর দিকে, যা তাকে একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছিল। তার রাজনীতির ময়দানে আসাটা ছিল একেবারেই আকস্মিক। বলা যায় পরিস্থিতির কারণে তাকে এই পথে আসতে হয়েছিল। ভাবা যায় একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি কিভাবে দেশের সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন হয়ে উঠলেন। চলুন সেই গল্পটাই শোনা যাক। রাজনীতিতে আসার আগে তার জীবনটা ছিল একেবারেই অন্যরকম। তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ। মা, ২ ছেলেকে নিয়ে ছিল তার জগৎ। কাছের মানুষেরা তাকে লাজুক স্বভাবের বলেই জানতেন। কিন্তু ১৯৮১ সালে তার স্বামী, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর তার পুরো জীবনটাই ওলটপালট হয়ে যায়। ওই ঘটনায় তাকে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসে। স্বামীর মৃত্যুর পরেই কিন্তু শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। সময়টা ছিল স্বৈর শাসনের, আর সেই শাসনের বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামে তিনি হয়ে ওঠেন অন্যতম প্রধান মুখ। তার রাজনৈতিক উত্থান কিন্তু বেশ নাটকীয় ছিল। দেখুন, স্বামীর মৃত্যুর ঠিক পরের বছর ১৯৮২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন, আর তার পরের বছরেই সামরিক শাসনের বিরুদ্ধে একটা জোটও গড়ে তোলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটা আসে ১৯৯০ সালে। তখন তিনি তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার সাথে হাত মেলান এবং এক বিশাল গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক জেনারেল এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। এই সাফল্যের উপর ভর করেই ঠিক পরের বছর ১৯৯১ সালে নির্বাচনে তিনি বিজয়ী হন এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আর এই অর্জনটা শুধু তার একার ছিল না, এটা ছিল পুরো বাংলাদেশের জন্যই একটা বিরাট ব্যাপার। একজন নারী দেশের সর্বোচ্চ পদে বসছেন, এটা তখন একটা যুগান্তকারী ঘটনা। তো প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেমন ছিলেন? তার শাসনামলে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর সংস্কারের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব দেশের ওপর এর একটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছিল। তার সরকারের একটা বড় ফোকাস ছিল শিক্ষা খাত, আর সেটা বোঝানোর জন্য এই সংখ্যাটাই যথেষ্ট। ১৯৯৪ সালে তার প্রথম মেয়াদের সরকার শিক্ষা খাতে বাজেট বরাদ্দ প্রায় ৬০% বাড়িয়ে দেয়। ভাবুন একবার, সেই সময়ের জন্য এটা কত বড় একটা পদক্ষেপ ছিল। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, যেমন প্রাইমারি শিক্ষাকে সবার জন্য ফ্রি এবং বাধ্যতামূলক করা হয়, আর মেয়েদের জন্য ১০ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা পুরোপুরি অবৈতনিক করে দেওয়া হয়। শুধু শিক্ষা নয়, অর্থনীতির দিকেও তার নজর ছিল। দেশে প্রথম ভ্যাট সিস্টেম চালু করা, ব্যাংকিং খাতের জন্য নতুন আইন তৈরি করা, আর বেসরকারীকরণের জন্য বোর্ড গঠন করার মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারগুলো তার সময়ই হয়েছিল। কিন্তু তাঁর শাসনামলে সংস্কারের গল্পের পাশেই বাংলাদেশের রাজনীতির আরেকটা বড় অধ্যায় লেখা হচ্ছিল, আর সেটা হলো তার সেই বিখ্যাত প্রতিদ্বন্দ্বিতা, যা কয়েক দশক ধরে দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে। একসময় যারা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছিলেন, তাদের সেই বন্ধুত্ব কিন্তু বেশি দিন টিকল না। এই একটা বাক্যই যেন পুরো পরিস্থিতিটা তুলে ধরে। যে সখ্যতা দিয়ে শুরু হয়েছিল, তা খুব দ্রুতই এক তীব্র রাজনৈতিক দ্বন্দ্বে পরিণত হয়। আসলে তাদের দুজনের ব্যক্তিত্ব ছিল একদম দুই মেরুর। খালেদা জিয়া ছিলেন কিছুটা অন্তর্মুখী, কথা বলতেন মেপে মেপে। অন্যদিকে শেখ হাসিনা ছিলেন স্পষ্টভাষী এবং অনেক বেশি আক্রমণাত্মক। তাদের ব্যক্তিত্বের এই পার্থক্যই হয়তো তাদের প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলেছিল, যা কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতির মূল চালিকা শক্তি ছিল। ক্ষমতার চূড়া থেকে পতনের গল্পটাও কিন্তু তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তার রাজনৈতিক জীবনের শেষের দিকে তাকে লড়তে হয়েছে একের পর এক আইনি লড়াই, আর কাটাতে হয়েছে কারাগারে। তার পুরো রাজনৈতিক জীবনেই বারবার বাধা হয়ে এসেছে গ্রেফতার আর কারাবাস। যেমন জেনারেল এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার সময় তিনি ৩বার গ্রেফতার হয়েছিলেন। এরপর ২০০৭ সালে যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তখনও তিনি আটক হন, আর সবশেষে ২০১৮ সালে দুর্নীতির মামলায় তাকে জেলে যেতে হয়।
তার এই গ্রেফতারের তালিকাটা দেখলেই বোঝা যায় বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাথে তার জীবন কতটা ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। 2018 সালের রায়ের পর তাকে 2 বছরের বেশি সময় কারাগারে কাটাতে হয়। এরপর 2020 সালের মার্চ মাসে সরকার তার শাস্তি স্থগিত করে তাকে মুক্তি দেয়, কিন্তু শর্ত ছিল তিনি বাসাতেই থাকবেন। এভাবেই 2024 সাল পর্যন্ত তিনি কার্যত গৃহবন্দী জীবন কাটিয়েছেন। তার মৃত্যুর পরেও কিন্তু তাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে আলোচনা থামেনি। তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন তা নিয়ে এখনও চলছে নানা বিশ্লেষণ। তার মৃত্যুর পর নোবেল বিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে এই কথাগুলো বলেছিলেন। এই উক্তিটায় বলে দেয় যে তার সমর্থকদের কাছে তিনি ছিলেন গণতন্ত্রের জন্য একজন আপসহীন যোদ্ধা, একজন অভিভাবক। তার রেখে যাওয়া রাজনৈতিক পতাকা এখন কার হাতে? তার ছেলে তারেক রহমান। দীর্ঘ 17 বছর বিদেশে থাকার পর তিনি দেশে ফিরেছেন এবং মায়ের পর এখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির চেয়ারপারসন। তার মাধ্যমেই জিয়া পরিবারের রাজনৈতিক ধারা এখনও টিকে আছে। শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। খালেদা জিয়ার জীবন ছিল উত্থান-পতন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বারবার ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প। এখন প্রশ্ন হল, তার পরিবার এবং দলের এই দীর্ঘ লড়াইয়ের উত্তরাধিকারী কি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ পথ ঠিক করে দেবে? উত্তরটা শায়দ সময়ের হাতেই তোলা রইল।